এমনও তো হতে পারে যে মায়ের ছবি দেখলে চাঙ্কুক ভাইয়ের রাগটা কমবে। অনেক বছর তো হলো, এখনো কি সেই রাগ পুষে রেখেছে নাকি? তে কোনো কথা বলতে পারলো না, তবে বুকের ভেতর কেমন ভয়ের শিহরণ বইতে লাগলো। তেইহুংয়ের এই ভয় একটু পরে যন্ত্রণায় রূপ নিল যখন দেখলো বগুম আর ফাইউ ছাদে এসে হাত ধরাধরি করে হাঁটছে। লুসি আর তে দুজনেই চাঙ্কুকের রুম থেকে বের হয়ে এলো। ধূপ ধাপ পা ফেলে তে চলে গেল নিজের রুমের সামনে গিয়ে তে থেমে গেল। বেহায়া মনটা বারবার বলছে চোরের মতো গিয়ে উকি দিয়ে দেখতে এরা ছাদে কি করছে। এই ফারদিয়া কি বকুম ভাইকে আবারও চুমু খাচ্ছে? তের ভীষণ কষ্ট হলো এটা ভাবতেই। লজ্জা শরমের মাথা খেয়ে সকল ম্যানার ভুলে গিয়ে তে পা টিপে টিপে ছাদের দিকে গেল। ছাদের দরজার আড়ালে দাঁড়িয়ে তাকিয়ে দেখলো দুজনে দোলনায় বসে দোল খাচ্ছে। দুজনের হাতে দুটো সিগারেট জলজল করছে আবছা অন্ধকারে। চমকে উঠলো তে, এই ফাইউ মেয়েটা ধূমপান করে? এও কি সম্ভব? বগুম ভাই এইরকম একটা মেয়েকে বউ করতে চাইছে? বগুম ভাইয়ের রুচি এতটা খারাপ? তে আর দাঁড়াতে পারলো না, ছাদে নিচে নেমে এসে নিজের রুমে বসে বসে ভাবতে লাগলো। তেইহুংয়ের ছোট্ট জীবনে তে এতটা অবাক হয়নি। ছেলেরা ধূমপান করে এই ব্যাপারটাই তে যেখানে মেনে নিতে আপত্তি, সেখানে ফাইউ ধূমপান করাটা তের কাছে রীতিমতো অষ্টম আশ্চর্য। ঘুমানোর সময় একটা মজার ব্যাপার ঘটে গেল। তে এসেছিল বড় চাচির কাছে চুল বাঁধতে, এসে দেখে চাচি বগুম ভাইয়ের রুমে। ফাইউ বগুম ভাইয়ের রুমে গিয়ে শুয়ে পড়ল। বগুমের মা ন্যান্সি বঞ্চিকে ফিসফিস করে বললেন, এটা বাংলাদেশ আয়ু, এখানে কালচার অন্যরকম। সবাই কি মনে করবে তোরা এখনই একসাথে এক বিছানায় থাকলে? তুই আই, তোর জন্য আমি অন্য একটা রুম গুছিয়ে রেখেছি সকালে। এটা কেমন কথা আন্টি? আমি আর বগুম কেউই অবুঝ নয়। আমেরিকাতেও আমরা প্রায় সময় এক বেডেতেই থাকতাম, তখন তো কোনো প্রবলেম হতো না। এখানে কিসের প্রবলেম আন্টি? বগুম মায়ের সামনে লজ্জা পেল কিছুটা। তারপর আয়ুকে নানা ভুজুং ভাজুং বুঝিয়ে বলল, প্লিজ আয়ু ট্রাই টু আন্ডারস্ট্যান্ড বেব। ওকে ফাইন, তবে আমি একা ঘুমাতে পারবো না, আমি তের সাথে ঘুমাবো। বগুম চমকে উঠলো শুনে। তে জেনি কেউই নিরাপদ নয়। বগুম ষড়যন্ত্রের ভঙ্গিতে বলল, তের ঘুমের ঘরে হাঁটাচলা করার অভ্যাস আছে, ওর পাশে কেউ ঘুমালে তার গলা টিপে ধরে ঘুমের ঘরে, লাথি মেরে ফেলে দেয় বিছানা থেকে। বেব, আমি তোমার কোনো ক্ষতি হোক সেটা চাই না, তুমি বেটার লুসির সাথে ঘুমাও। অনিচ্ছা সত্ত্বেও আয়ু বের হয়ে গেল বগুমের রুম থেকে। আড়ালে দাঁড়িয়ে তে এসব শুনে রেগে গেল। দাঁতে দাঁত চেপে কিরমিরিয়ে বলল, বগুমের বাচ্চা, আমার নামে এসব মিথ্যা কথা বললি তুই? মনে রাখিস, এসব কিছু একদিন আমি বাস্তবায়ন করব তোর আর আয়ুর ওপরে। যদি না করি তবে আমি ফেল টু স্টে না। এই দুতলার ফ্লোরের উপরে দাঁড়িয়ে শপথ নিলাম, কসম এই দুতলার। যদি না করি তবে এই দুতলা ভূমিকম্পে ভেঙে যাবে। তে আজকে নিজের রুমেই ঘুমাবে। লুসির সাথে ঘুমাতে গেলে তার চুল কেটে ফেলার খবরটা জানাজানি হয়ে যেতে এক মুহূর্তও সময় লাগবে না। সবচেয়ে বড় কথা, তেকে নিয়ে একটা ছোটখাটো দরবার বসতে পারে। বাড়িতে মেয়েদের মধ্যে শুধুমাত্র তের চুলই ঘন লম্বা সিল্কি, অন্যদের চুল কোকড়ানো অথবা ছোট অথবা পাতলা। এজন্য তের চুলে তে নিজেই হাত দিতে পারে না। তেইহুংয়ের মনে হয় চুলগুলো শুধু তার মাথায় রয়েছে। এমনিতেই চুলের মালিক এই বাড়ির সবাই। বড় চাচি, মেজো চাচি সপ্তাহে 2-3 দিন ধরে বিভিন্ন হেয়ার প্যাক লাগিয়ে দেয় তেকে। নিজের রুমের দরজা লাগাতেই লুসি এসে দরজায় দুমদাম ধাক্কাতে লাগলো। তে সবে মাত্র মাথা থেকে ওড়না সরিয়েছে। দরজায় দুপদাপ শুনে আবারও ওড়না ভালো করে মাথায় পেঁচিয়ে তে উঠে গিয়ে দরজা খুললো। ফ্যাকাশে মুখে লুসি দাঁড়িয়ে আছে দরজার সামনে। তে কিছু জিজ্ঞাসা করার আগে লুসি বলল, আদর বিদেশিনী আমার রুমে এসে হাজির, আমার সাথেই নাকি ঘুমাবে? আমার কেমন জানি লাগছে তে, তুইও আয় আমার রুমে। এমনিতেই তো তুই একা ঘুমাতে পারিস না, আজ কি মনে করে নিজের রুমে এলি? আমি কি আজীবন ছোটই থাকবো নাকি আপা? একা ঘুমানোর অভ্যাস করছি, আর তোর রুমে 3 জন মিলে গাদাগাদি করে ঘুমাতে পারবো না আপা। ফাইউকে দেখলি কখন কি করে ফেলি আমার মাথা ঠিক নেই। আমি কসম করেছি এটা নিয়ে। কসম? কিসের কসম? এই দুতলার কসম। একদিন চরম প্রতিশোধ নেব। ওই বগুম তার ফাইউকে কি বলেছে জানিস? আমার নাকি ঘুমে ঘুরে হাঁটার অভ্যাস, মানুষের গলা টিপে ধরার অভ্যাস, তাই আমার সাথে যাতে না ঘুমায়। তখনই আমি কসম করেছি যদি না করি তবে এই দুতলা ভূমিকম্পে ভেঙে খান খান হয়ে যাবে। ওই বগুম আর ওর পীড়িতের ফাইউকে নিয়ে। লুসি বোনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, তুই থাকবি কোথায় তখন? আমার
আমাকে এত বোকা ভেবেছিস আপা? আমি কি সেটা না ভেবেই কসম করেছি নাকি? আমি ছাদে আমার চিলেকোঠার ঘরে থাকবো, ভেঙে গেলে দুতলা যাবে, ওটা তো আর ভাঙবে না, ওটার কসম তো আমি দিইনি। তুই যদি জানতিস তুই কি পরিমাণ বোকা, তবে এই কসম তুই করতিস না। যা তো ভাগ এখান থেকে, আসছে আমার বুদ্ধিজীবী। লুসি হতাশ হয়ে চলে গেল নিজের রুমের দিকে। দরজা বন্ধ করে তে বিছানায় পিঠ লাগাতে রাজ্যের ক্লান্তি এসে ভর করলো তেকে। নিজেকে কেমন নিস্তেজ নিষ্প্রাণ লাগছে তের কাছে। একটা মানুষের প্রতারণায় তে এভাবে গুড়িয়ে যাবে কখনো ভেবেছে সে? অসাড় হয়ে যাওয়া দেহটা যখন ঘুমের রাজ্যে প্রবেশ করেছে, সেই মুহূর্তে তের মাথায় আসলো সে আসলেই বোকা। তা না হলে সে কিভাবে বড় চাচির কাছে গিয়েছিল চুল বাঁধার জন্য? কেউ যাতে ওর চুল কেটে ফেলার ব্যাপারটা ধরতে না পারে তার জন্য ঘোমটা দিয়ে রেখেছে সকাল থেকে। একা ঘুমাতে ভয় পাওয়ার পরেও নিজের রুমে একা ঘুমাতে এসেছে, অথচ সে কিনা সেই মুহূর্তে ভুলে গিয়েছিল মাথার চুলের কথা। নিজেকে নিজেই জিজ্ঞাসা করলো তে, কবে তোর মাথায় বুদ্ধি হবে তে? জবাব এলো না। ঘুমাতে গিয়ে তের হঠাৎ করে মনে হলো জানালার ওপাশে কে যেন দাঁড়িয়ে আছে, আর চোখে তে সেদিকে তাকাতেই যেন কিছু একটা সরে গেল। ভয়ে আতঙ্কে জমে গেল তে। একা ঘুমাতে গেলেই তের এইরকম হয়, সব সময় মনে হয় কেউ একজন আছে, তাকে আড়াল থেকে দেখছে। হঠাৎ করে তে যেন বিছানার নিচ থেকে নিঃশ্বাস ফেলার শব্দ পেল। পায়ের কাছ থেকে কাঁথা টেনে নিয়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল তে। মনে মনে একদমই আয়াতুল কুরসি পড়ে নিল। ঝুম বৃষ্টি নিয়ে সকাল শুরু হলো। জানালার গ্লাসে বৃষ্টির ঝাপটা এসে বারবার আঘাত হানছে। তে চোখ খুলে তাকিয়ে দেখে চারিদিক কেমন যেন অন্ধকার হয়ে আছে। হতভম্ব হয়ে গেল তে। এক ঘুমে সে এক রাত এক দিন কাটিয়ে ফেলেছে। এমন ঘুম ঘুমিয়েছে যে সন্ধ্যা নেমে গেছে, অথচ তে টেরই পায়নি। অবাক হলো তে আবার কিছুটা। কেউ তাকে ডাকলো না কেন? বিশেষ করে জাঙ্কুক ভাই বাড়িতে আসার সাথে সাথেই তো মা গলাটাকে একটা ছোটখাটো হ্যান্ড মাইকের রূপ দিয়ে সবার কান ফাটিয়ে ডাকাডাকি শুরু করে, যেন জাঙ্কুক কোনো দেশের প্রাইম মিনিস্টার, তাকে দেখতে যেতেই হবে সবার। আজ এরকম করলো না কেন তার মা? নাকি তাও তের কানে যায়নি? ব্রাশ করে ফ্রেশ হয়ে তে পা টিপে টিপে বের হলো রুম থেকে। তারপর লুসির রুমে গিয়ে বলল, আপা আমাকে কেউ ডাকেনি কেন? সন্ধ্যা হয়ে গেছে, অথচ কেউ একবার ডাকলো না। আমি যদি মরে যেতাম তবে কেউ জানতিস তোরা? কানের কাছ থেকে যাততে গাধার মতো কথা বলছিস। এমনিতেই রাত ভোর ওই আয়ুর আর বগুম ভাইয়ের কাহিনী শুনতে শুনতে কান ব্যথা হয়ে গেছে। ঘুমাতে পারিনি সারা রাত ধরে, এখন একটু ঘুমাতে দে। কষ্ট করে একবার গিয়ে দেখ জাঙ্কুক ভাই আসার কত দূর, স্টেশনে কে গেছে আনতে তাকে। তে চমকালো, জাঙ্কুক ভাই এখনো আসেনি, তার মানে এখনো সন্ধ্যা হয়নি। আর সে কিনা ভয় পেয়েছে এই ভেবে যে সন্ধ্যা হয়ে গেছে। আনন্দিত হয়ে তে নিচে নেমে এলো। জিন রান্নাঘরে সবার জন্য নাস্তা বানানো হচ্ছে। বড় চাচি মেজো চাচি রুটি বানাচ্ছেন, ফুপু রুটি সেকছে। তেইহংয়ের মা চুলায় আলু গাজর পেঁপে দিয়ে ভাজি করছে, আর কাজের বুয়া মাছ কুটছেন। তে নাক ছিটকালো। এসব হাজি বাজি ভাজা ভুজি খেতে এদের একেবারে বিরক্ত লাগে। মেজো চাচা চোরের মতো মুখ করে বসে আছে সোফায়। তেইহংয়ের ভীষণ মায়া হলো চাচার জন্য। এই লোকটা কত বছর ধরে ছেলের মুখে বাবা ডাক শোনে না। বাবা ছেলে মুখোমুখি হন না, একসাথে বসে খান না। তেকে দেখে সুবিন জিজ্ঞাসা করলো, স্কুলে যাবি কখন? তে আকাশ থেকে পড়েছে যেন স্কুলের কথা শুনে। এই ঝড় বৃষ্টির মধ্যে তুমি আমাকে স্কুলে যেতে বলো চাচা? সামান্য লেখাপড়ার জন্য তো আর আমি আমার জীবনের রিস্ক নিয়ে নিতে পারি না। বেঁচে থাকার অধিকার তো আমারও আছে। বগুম চায়ের কাপ নিয়ে আস্তে আস্তে বলল, সেই সাথে পরীক্ষায় গোল্লা মারার অধিকারও তেরই আছে। তের ভীষণ বিরক্ত লাগলো। মনে মনে বলল, ফাইউর সামনে স্মার্ট হতে চাচ্ছ সেটা আমি ভালো করেই বুঝি। একদিন সবকিছুর শোধ নেব। শুধু তোমার প্রতি একটা ভালোবাসা ব্যাপার আছে বলে চুপ করে থাকি। বাহিরে রিকশার টুংটাং শব্দ হতেই সুবিন উঠে দাঁড়িয়ে গেলেন। তারপর ব্যস্ত হয়ে উপরে চলে গেলেন। জিন চিৎকার করে বলতে লাগলেন, আমার জাঙ্কুক বাবা এসেছে রে, তোরা সব কোথায় গেলি? পাতলা একটা সাদা টি শার্ট পরনে ব্ল্যাক ট্রাউজার পরে জাঙ্কুক তখন আধ ভেজা হয়ে জিনের শাড়ির আঁচলে চুল মুছছে। সবাইকে সালাম দিয়ে এগিয়ে গেল বগুমের দিকে। তারপর দুই ভাই কোলাকুলি করলো। বগুম আয়ুর দিকে তাকিয়ে বলল, তোর হবু ভাবি আয়ু, আর আয়ু এই হলো তোমার বড় দেবর জাঙ্কুক। হ্যান্ডসাম। লুসি ততক্ষণে সেজে গুজে হাজির হয়ে নিচে গেল। জাঙ্কুকের পাশে দাঁড়িয়ে বলল, কেমন আছো জাঙ্কুক ভাই? ভালো আছি, তোরা সবাই কেমন আছিস? এতদিনে মনে পড়লো আমাদের। কিছু না বলে জাঙ্কুক শুধু হাসলো। তে ঘোমটা টেনে দিয়ে বসে রইল শক্ত হয়ে। জাঙ্কুক কাঁধ থেকে ব্যাগ খুলে তের দিকে ছুড়ে দিয়ে বলল, ভাব বেড়ে গেছে নাকি তোর? সবাই আমার সাথে কথা বলছে আর তুই ভাব নিয়ে বসে আছিস এখানে? আমার ব্যাগটা রুমে গিয়ে রেখে আয়। ব্যাগের সব কাপড় চোপড় সুন্দর করে গুছিয়ে রাখবি আমার আলমারিতে। ভাঁজ যেন না ভাঙে তে। আই রিপিট, ভাঁজ যেন না ভাঙে।
তাহলে তোকে দিয়েই আয়রন করাবো, মনে রাখিস। আমাকে দাও, আমি রেখে আসছি ভাইয়া। চোখ লাল করে জাঙ্কুক তাকালো লুসির দিকে, তারপর বলল, তোকে আমি বলেছি। লুসি নিভে গেল জাঙ্কুকের চোখ রাঙানো দেখে। জাঙ্কুকের রুমে গিয়ে সব কাপড় বের করে তে সব দলা মোচড়া করলো প্রথমে। সবগুলোর ভাঁজ নষ্ট হবার পর এলোমেলো করে সবকিছু আলমারিতে গাদাগাদি করে রাখলো। ব্যাগের উপরে চেন খুলতেই তে অবাক হলো। ভেতরে একটা শপিং ব্যাগে প্লাস্টিকের ফুলের বিভিন্ন রঙের কয়েকটা গাছড়া, নানান ডিজাইনের হেয়ার ব্যান্ড আর চিরকুটে লেখা রয়েছে কেশবতীর জন্য। তলে তলে টেম্পু চলে, আমরা বললেই হরতাল। নিচে আসতেই দেখে সবাই খেতে বসেছে, মেজো চাচা নেই শুধু। তে আসতেই জাঙ্কুক বলল, তোর চাচাকে বল খেয়ে যেতে, আমি পরে ছোট চাচির সাথেই খাবো। উনি আর ওনার স্ত্রী যেন খেয়ে আমার সামনে থেকে বিদায় হয়। তেইহং এর বড় চাচা যেই হোক বললেন, জাঙ্কুক বাবা এখন এসব ধরে বসে থেকে কি লাভ বলো, শুধু শুধু বাবা ছেলের মধ্যে। যেই হোক কথা শেষ করতে পারলেন না, জাঙ্কুক কঠোর স্বরে বলে উঠলো, এই ব্যাপারে আমি কারো থেকে কোনো সুপারিশ শুনতে চাই না। যেই হোক থেমে গেলেন। তেইহং এর বাবা আরএম একটা নিঃশ্বাস ফেলে খাওয়ায় মনোযোগ দিলেন। জাঙ্কুক গিয়ে দাদার রুমে বসে রইল। নাস্তা শেষ করে জাঙ্কুকে দাদা নাদির পাশে এসে বসলেন। আমাকে মাফ করে দিস দাদা ভাই, আমার জন্যই তোর শৈশব কৈশোর সবকিছু এলোমেলো হয়ে গেছে। আমার জন্যই তুই বাবা মা হারা হলি। তোমার কোনো দোষ নেই দাদা, এইসব ভেবে তুমি আপসেট হইও না। দাদার রুম থেকে বের হয়ে জাঙ্কুক ছাদের দিকে গেল। ছাদের নিচের রুমে ঢুকে বেশ বড় সড়ো একটা ধাক্কা খেলো জাঙ্কুক। দেয়ালে সানা নামক মহিলার একটা ছবি ঝুলছে। ছবিটি নামিয়ে সোজা নিচতলায় গেল। সবাই তখনও ডাইনিং টেবিলে বসে খাচ্ছে। আচমকা জাঙ্কুক ছবিটি আছড়ে ফেললো ফ্লোরে। মুহূর্তের মধ্যে শত খণ্ড বিখণ্ড হয়ে গেল ফ্রেমের সব কাঁচ। কয়েকটা কাঁচ কুড়িয়ে নিয়ে জাঙ্কুক আবারও ভাঙলো। ফলস্বরূপ নিজের দুই হাত কেটে গেল কিছুটা। তারপর চিৎকার করে জাঙ্কুক বলল, এই কাজ কে করেছে? আমার অপছন্দ জেনেও এই কাজ আবারও কে করেছে ছোট চাচি? এই ছবি আমার ঘরে কেন লাগানো হলো? জিন নিজেও জানেন না কে লাগিয়েছে, কিন্তু জাঙ্কুককে এভাবে রাখতে দেখে বললেন, বাবু মাথা গরম করিস না, আমি লাগিয়েছি বাবু, আমার ভুল হয়েছে, আর হবে না এরকম। ফোঁস ফোঁস করে নিঃশ্বাস ফেলছে জাঙ্কুক। শুধু তুমি বলে আজকে আমি থেমে গেলাম, এই কাজ আর করো না চাচি, নয়তো জাঙ্কুককে চিরতরে হারিয়ে ফেলবে। এখন তো তুমি আছো বলে তোমার টানে ফিরে আসি, এরপর আমাকে আর খুঁজে পাবে না। তারপর হনহনিয়ে দোতলায় নিজের রুমে চলে গেল জাঙ্কুক। রান্নাঘরে দাঁড়িয়ে ইয়ঞ্জুন থরথর করে কাঁপছে। জিন তার দিকে তাকাতেই ইয়ঞ্জুন বলল, আমার ভুল হয়ে গেছে আপা। জাঙ্কুকের বাবা মাঝরাতে ঘুম থেকে উঠে এই ছবিটার দিকে তাকিয়ে থাকে। বউ হয়ে আমি কিভাবে সহ্য করি বলেন, যে আমার স্বামী তার প্রথম স্ত্রীর ছবি এভাবে লুকিয়ে দেখে? তাই ছবিটা আমি জাঙ্কুকের ছাদের ঘরে লাগিয়ে রেখেছি। ভেবেছি মায়ের ছবি দেখলে জাঙ্কুকের রাগ একটু হলেও কমবে। এখন দেখছি আমি ভুল ছিলাম। এরকম কাজ আর কখনো করতে যেও না আপা। আমাকে জিজ্ঞাসা না করে আর কখনো এসব কাজ করবে না। তের ভীষণ মায়া হলো জাঙ্কুক ভাইয়ের জন্য। একটা মানুষ মনের ভেতর কত যন্ত্রণা লুকিয়ে রাখে তা আমরা বাহির থেকে কি একটু বুঝতে পারি? মা নেই, বাবা থেকেও নেই, একা জীবন যে কাটাই তার কষ্টের গভীরতা কে মাপতে পারে? জিন তেকে দেখে বলল, বাবুর ঘরে গিয়ে ওর নাস্তাটা দিয়ে আয়। নাস্তার ট্রে হাতে নিতেই তের রাগ হলো। সে খেয়েছে হাজি ভুজি ভাজা ভুজি দিয়ে, অথচ জাঙ্কুক ভাইয়ের জন্য ঘন করে বানানো দুধ চা, পরোটা, কষা মাংস, ডিম ভাজা। তে তার মায়ের দিকে একবার তাকিয়ে মনে মনে বলল, এই যে আমার মা হয়ে আমার সাথে খাবার নিয়ে বাটপারি করলো মা, আমার কি কষ্ট কম হচ্ছে? সবাই জাঙ্কুক ভাইয়ের ব্যথা অনুভব করে, তের ব্যথা কেউ বোঝে না। অভিশাপ দিলাম জাঙ্কুক ভাইকে, এই খাবার খাওয়ার পর যেন তার পেট খারাপ করে, যাতে বাথরুমেই তার থাকার ব্যবস্থা হয়, স্যালাইন ছাড়া আর কিছুই যাতে না খেতে পারে।